এক হচ্ছে যে আপনার বিসিবির অ্যাকাউন্টে যে টাকা ছিল সে টাকা ট্রান্সফার করা নিয়ে একটি কথা হয়েছে, আপনি এর ব্যাখ্যা দিয়েছেন যে আপনি আসলে গ্রিন এবং ইয়েলো ব্যাংকে টাকা রাখতে চেয়েছেন, কিন্তু কথা হচ্ছে যে এই 250 কোটি টাকা বা 250 কোটি টাকার একটু কম এই টাকা আসলে বোর্ডের সিদ্ধান্তে ট্রান্সফার করা হয়নি। এটি নিয়ে অনেক আলোচনা আছে, আপনি এটি নিয়ে কোনো কিছু বলবেন কিনা? এটিকে আপনি একক কৃতিত্বে, একক সিদ্ধান্তে, এককভাবেই আসলে ভালো হোক খারাপ হোক আপনি এটি করলেন কিনা? আপনি আমাকে অনুমতি দিলে একটু এটা এরকম বলতে পারি, ওই ব্যাংকগুলি যে ব্যাংকগুলিতে আপনি টাকা রাখলেন তাদের তাদের থেকে আপনি বিশেষ কোনো সুবিধাও পেলেন কিনা? যদি ওই প্রশ্নটি করতে আমার একটু অস্বস্তি হচ্ছে, তারপরও ফারুক ভাই আপনি বলি আমি এটা করলাম, আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদেরকে একটু বললেন যে টাকা ট্রান্সফার আপনি একক সিদ্ধান্তে করলেন কিনা। দুই হচ্ছে এই টাকা ট্রান্সফার করে আপনি কোনো বিশেষ সুবিধা পেলেন কিনা ফারুক ভাই? একটু বড় করে বলতে হবে আসলে। জি। প্রথম কথা হচ্ছে গিয়ে আহ, উম, একটা বোর্ডে যখন আমরা কাজ করি সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নেই। আমরা যখন এই জুলাই আগস্ট আপরাইজিং এর পরে যখন নতুন দেশ পেলাম তখন কিন্তু আপনি জানেন যে 5 তারিখে 8 তারিখে গভর্নমেন্ট ফর্মের পরে আমি 21 তারিখে দায়িত্বভার গ্রহণ করি। আপনারা জানেন যে আমাদের তখন দেশের অনেকগুলো ব্যাংক রেড জোন, আমরা জানি যে ব্যাংক খালি হয়ে গেছে বিগত গভর্নমেন্টের কাছ থেকে। প্রায় অনেক ব্যাংকে টাকা নেই। ওই দুশ্চিন্তা থেকে আমরা প্রথম থেকেই, জিনিসটা আমার মাথায় এসছে প্রথম, কিন্তু এর মাঝখানে আমাদের আরো ডিরেক্টররা সতর্ক করেছে যে আসলে বাংলাদেশ ব্যাংকের রেটিং এসছে, এখানে টাকা নেই, এখান থেকে সরাতে হবে, দিতে হবে। সেখানে কিন্তু ওই কথাটা আর টিকে না যে আপনি একক সিদ্ধান্ত হয়েছে। এখানে দু তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনাদের সবাইকে বুঝতে হবে। প্রথম, আমাদের, আমি চিন্তা করেছি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট, কেননা সবার দায়ভার আছে আমাদের, কিন্তু প্রথম দায়ভার কিন্তু আপনার কর্তা ব্যক্তি যিনি হেড অফ দ্য অর্গানাইজেশন। সেক্ষেত্রে আমার মাথায় চিন্তাটা এসছে এবং আমার বোর্ডের বিভিন্ন মানুষ থেকে পরামর্শ পেয়েছি আমি। এটা কোনো বোর্ড মিটিংয়ে না, এটা হলো গিয়ে বিভিন্নভাবে যে আমরা যখন ঢুকেছি কি কি করতে পারি। প্রথম মাথায় যেটা এসছে সেটা হচ্ছে আমাদের অন্য বোর্ড ডিরেক্টরদের মতোই আমারও, যে আমাদের প্রথম টাকাটাকে সিকিউর করতে হবে। আমরা জানি বেশ কিছু ব্যাংকে তখন তারল্য সংকটে ভুগছে এবং নাই বললেই চলবে। তখন আমরা ডিসাইড করলাম যে টাকাটা আমরা প্রথম, আপনার ইন্টারেস্ট রেট না, প্রথম টাকাটা হলো গিয়ে একটা রেড জোন থেকে ইয়েলো বা গ্রিন জোনে যাই, প্রথম চিন্তা। তারপরে চিন্তা আসলো আমার মাথায় যখন দেখলাম ওখানে ইন্টারেস্ট রেটও বেশ কম, 8 থেকে 9, 7.5 আছে, সরকারি ব্যাংকও আছে ওখানে। সো ওই ভয় থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের ব্যাংকে টাকাগুলো আগে নিয়ে যাই। তারপর আমরা রেটের ব্যাপারে আসলাম, যে ইন্টারেস্ট রেট যদি বেশি পাওয়া যায় তাহলে আমাদের বোর্ডের আপনার ইনকাম বাড়বে। থার্ড যেটা চিন্তা করেছি, যেটা আমার আগের যারা বোর্ডে ছিলেন, যদিও আগের বোর্ডের মানে এখন আমি আগের বোর্ড নিয়ে কাজ করছি, 9 জন 8 জন আগের বোর্ডের, আর 15 জন দেশ থেকে চলে গেছেন। তারা যখন যে কাজটা করেছেন তাদের থেকে আমি তখন মনে করেছিলাম যে যদি ইন্টারেস্ট রেটটা বেটার হয়, তারা ব্যাংকে আমরা টাকা রাখবো শুধু ইন্টারেস্ট রেট দেখে না, তাদের থেকে আমাদের ব্যাংকে স্পন্সরশিপ, কারণ আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইউ নিড স্পন্সার্স হুইচ ইজ আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য বোর্ড। তখন চিন্তা করলাম তার সাথে স্পন্সরশিপে যোগ করলাম যে আমি যাকে টাকা দিব ইন্টারেস্ট রেট বাড়বে, বেস্ট ইন্টারেস্ট রেটে দিব, তারপর আবার আপনার স্পন্সর নিব। এখন আমি একটা জিনিস সবার কাছে এই কোয়েশ্চেনটা করতে চাই, ব্যাংকের প্রথম হলো কি রেড থেকে ইয়েলো অ্যান্ড গ্রিন, ব্যাংকে গেলাম, তারপরে বেস্ট ইন্টারেস্ট রেট পেলাম, অন টপ অফ দ্যাট 8 কোটি 10 কোটি টাকা স্পন্সর নিলাম। এরপরে আর কোনো মার্জিন থাকে কিনা আমার কোনো জানা নাই আসলে। অ্যান্ড আপনার কোশ্চেন দিয়ে স্ট্রেট করি, একটা মানুষ তো মিলাবে যে একটা মানুষ তার ক্যারিয়ার অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ সিলেক্টর, একটা মানুষ কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না এটা মানুষ কেমন। তো সেদিকে বিবেচনা করলে আপনার ওখানে কোনো আর্থিক লেনদেন কোনো প্রশ্নই ওঠে না, ওখানে কোনো মার্জিনও ছিল না। বরং আগে যেভাবে ছিল সেখানে আপনার ওখানে মার্জিনটা বেশি ছিল। যখন 8.5 থেকে আপনি 11.5-তে 12-তে যাবেন ইন্টারেস্ট রেট, তার সাথে স্পন্সরশিপ যোগ হলে, এবং অন টপ অফ দ্যাট আমি এটাও চেয়েছি যে তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও আসবেন, লাইক প্রতিশ্রুতি পেয়েছি আমি প্রায় 25-30 কোটি টাকা। সো দিস ইজ এটা মানে ইন এ নাটশেল দ্যাট দ্য রিজন। অ্যান্ড সবাই বোর্ডের জানতো, এবং সিগনেটারি আপনি জানেন যে আমি সিগনেটারিটাও আমি নেইনি রাইট। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে। এটা একটা কথা আসে যে সিগনেটারি পরে হয়েছে আসলে। প্রথম আমার মিটিং যেদিন আমি প্রেসিডেন্ট হলাম ওই রেজুলেশনে 21 তারিখে আমাদের একজন বোর্ড ডিরেক্টর দেশ থেকে চলে গেছেন,
তার জায়গায় আমরা আরেকজনকে ডিরেক্টরকে আমরা সিগনেচার করেছি, যেটা আমার হাতে নেই। তারাই এখনো সব চেক সই করছেন, সবকিছুতে সই করছেন। না সো ফারুক ভাই, আমি মনে হয় এর এইখানে চেয়ে বেশি আর কিছু এক্সপ্লেন ফারুক ভাই, করতে পারবো না। না আপনি এটা চিঠি দিয়েও জানিয়েছেন, কিন্তু আসলে আমরা একটু কনফিউজ হই কখন আমরা দেখেছি যে এখানে সিগনেচার ছিল ফাইন্যান্স কমিটির প্রধান জনাব ফাহিম সিনহার, আমি যদি ভুল না হয়ে থাকে, এবং পরিচালক মাহবুবুল আনামের। তো তারা, আপনার ছিল না সেটি আপনি ঠিকই বলেছেন, কিন্তু তারা বলছেন সিদ্ধান্তটি বোর্ড সভায় নেওয়া হয়নি, আপনার সিদ্ধান্তে তারা সিদ্ধান্ত দিয়েছেন। ব্যাপারটা কি ঠিক আসলে? আহ, এরকম করে বোর্ড সবাই যে নিতে হবে জিনিসটা আসলে এরকম না। কেননা কিছু কিছু আপনার জিনিস থাকে যখন আপনি ইনফর্মালি আলাপ করে নেন। এখন যখন সবাই যখন অনেক কনসার্ন, যখন ওই বোর্ড সভা 1 মাস 2 মাস পরে হবে, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন, তখন ব্যাংকে যখন আপনি টাকা আনতে যাবেন সিদ্ধান্তের পরে কোনো টাকা থাকবে না। সো ওই সময়টা ছিল না, কিন্তু ইনফর্মালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন। এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু, এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই। দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক জনাব এম এম কায়সার একটা প্রশ্ন করেছেন যে ক্রিকেট একাদশে দল সাজাতে যেমন অধিনায়ক গুরুত্বপূর্ণ ভূমিকার সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেই সমীকরণে তার প্রশ্ন, আপনি সভাপতি হিসেবে বিসিবিতে যে দল নিয়ে খেলছেন সেটা আপনার পছন্দের দল কিনা, অথবা ইউ আর প্লেয়িং উইথ এ রং টিম। যদি সেইটা হয়ে থাকে তাহলে 8 মাসে বিসিবিতে নিজের টিম বিল্ড আপ করতে পারলেন না কেন? এটা কিছুটা আপনি বলেছেন। আরেকটা যদি আপনি ছোট করে বলেন যে আপনার টিমটাকে আপনি রং টিম মনে করেন কিনা, এইটার সাথে আমি একটু জোড়া লাগাতে চাই যে আগামী অক্টোবরে, প্রশ্নটা আপনাকে করেছিলাম আমি, কার্যনির্বাহী পরিষদের যে নির্বাচন আছে সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন কিনা। প্রথম কোশ্চেন হলো গিয়ে আপনাদের বিরাট একটা কোয়েশ্চেন মার্ক, বা পুরো দেশের মানুষের একটা কোয়েশ্চেন ছিল, পাপন ভাই, আমাদের ফর্মার বোর্ড প্রেসিডেন্ট পাপন সাহেব, টিম সিলেকশন, টিম কম্বিনেশন, টিমের ব্যাটিং অর্ডার সবই ঠিক করে দিতেন। এটা কিন্তু বিরাট কোয়েশ্চেন মার্ক ছিল। আমি আমার আপার কথা বলে প্রেসিডেন্সির এসে আমি প্রথম কাজ করেছি হলো গিয়ে যে আমি বলেছি যে পার্টিকুলার কাউকে যাকে দায়িত্ব দিব আমি, যে সিলেকশন কমিটিকে, তাকে কি স্বাধীনতা দিব, পূর্ণ স্বাধীনতা। সে যদি কাজে ভালো না হয়, টিম যদি পারফর্ম না করে, তাহলে তাকে যাতে আমি পুরো অ্যাকাউন্টেবল করতে পারি এবং তার পারফরমেন্স পর্যালোচনা করতে পারি, তাহলে তাকে বদলে নতুন কাউকে দিব। এখন মাঝখানে যদি আমি আমার সেই যেটা আপনি বলছিলেন যে 2003 তামিম সাকিব, মুশফিক মাহমুদুল্লাহ, 2013-তে এই আপনার সাব্বির রহমান, সৌম্য সরকার, মুস্তাফিজ, ইলিয়াস সানি, আপনি তাইজুল, 8-9টা প্লেয়ার, এগুলো কিন্তু সব আমি সিলেকশন কমিটি যখন চেয়ারম্যান ছিলাম এরা কিন্তু চান্স পেয়েছে। তো এখন আমি কিন্তু বলেছি যে না, যারা কাজ করছে তারা তাদের এই মেধাটা আছে পুরো কাজে লাগাবে এবং তাদের কাজের মূল্যায়ন হবে। মূল্যায়ন হওয়ার পরে যদি আমরা মনে করি যে তারা ভালো না, তাহলে তাদের কাজ আমরা, কারণ দিস ইজ এ পজিশন ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ রাদার দেন ইনফ্লুয়েন্স। আর আমরা কিছু পলিসি করে দেই, যে পলিসির মধ্যে থেকে আপনি মনে করেন, আমি বলেছি বোর্ড পলিসি দিয়েই থাকবে। পলিসিটা কিরকম? ফিটনেস টেস্ট থাকতে হবে ওখানে, ফিটনেসে না উতরাতে পারলে খেলাবো না, ইনজিওর্ড প্লেয়ারদের না নিলে ভালো হয়, এরকম একটা কিছু আমাদের পলিসি আছে, পলিসি দিয়ে থাকবো। পুরো দায়িত্বটা আমরা সিলেকশন কমিটিকে দিয়েছি। বাট যদি সবাই চায়, যেহেতু যে কাজটা আমি সবচেয়ে ভালো পারি, তাহলে চিন্তা করবো আমি যে সিলেকশনে কোনো কিছু ইনফ্লুয়েন্স, সিলেকশনের কোনো কিছু হেল্প করা যায় কিনা। সাকিব আল হাসান এই ডেইলি সানে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমি এখনো বাংলাদেশে খেলতে চাই আর এই ইচ্ছা সবসময় থাকবে। এই নিয়ে বিসিবি সভাপতি থেকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সবার সঙ্গে যোগাযোগ করেছি। সাকিব আল হাসান আপনার সঙ্গে যোগাযোগ করেছিল কিনা? সাকিব আল হাসানকে আসলে দেশের ক্রিকেটে আর কাজে লাগানোর কোনো রকম কোনো পরিকল্পনা আছে কিনা? সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন, এমপি হয়েছেন, সেই অভিযোগটা তার খেলোয়াড়ি জীবনের ক্ষেত্রে বাধা হতে পারে কিনা, তাকে মানে তাকে একদম বয়কট করা হইতে পারে কিনা, তাকে আর খেলতে না দেওয়া হইতে পারে কিনা, এইটা যৌক্তিক কিনা? মানে আপনি কি মনে করেন সাকিব আল হাসান আসলে ক্রিকেটে ফিরে আসা, খেলা, অংশগ্রহণ করা এটা উচিত কিনা? প্রশ্নের দুইটা উত্তর আমি দিতে চাই। প্রথম কথা হচ্ছে, সাকিব আল হাসান খেলতে চেয়েছে। সাকিব আল হাসান অ্যাটলিস্ট আপনি জানেন যে উনি খুব সম্ভবত 2টা ফরম্যাট থেকে রিটায়ার করেছে, যেটা শুধুমাত্র টেস্ট ক্রিকেটে সে খেলতে চেয়েছিল ঢাকা, বাংলাদেশে এসে। এটা পুরোপুরি একটা মানে গভর্নমেন্টের ব্যাপার। আপনি জানেন যে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সত্য মিথ্যা এটাতে আমি আর যাবো না, কিন্তু সেটাতে সাকিব আল হাসানরা কতটুকু কমফোর্টেবল দেশে এসে খেলার ব্যাপারে এটা আমি জানি না। হয়তোবা সাকিব আল হাসান
মানে আইডিয়াল হতো যদি একটা টেস্ট ম্যাচ খেলে যদি রিটায়ার করতে পারতো। মানে এটা লিগে টোটালি আমার প্লেয়ার হিসেবে আমার পয়েন্ট অফ ভিউ যে সে যেহেতু খেলেছে 17-18 বছর, বাট অ্যাট দ্য সেম টাইম এটা আসলে পুরোপুরি একটা গভর্নমেন্ট ডিসিশন, বিকজ তার 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 এগেনস্টে যেই কোনো যদি অভিযোগ থেকে থাকে এটা আসলে পুরোপুরি দেখবেন আপনার, আই মিন গভর্নমেন্ট দেখবে এটা। আসলে আমি চিফ সিলেক্টর ছিলেন 13-তে এসে আবার চিফ সিলেক্টর হয়েছেন, আপনি খুব ভালো করে জানেন যে আমরা কিন্তু খেলোয়াড়দের একটা বুম দেখেছিলাম, অনেক প্রতিভাবান খেলোয়াড়দের, বিশেষ করে যাদের আমরা পঞ্চপাট্য বলতেছি, অর্থাৎ মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও আরও অনেকেই সে সময় এসেছেন। মুস্তাফিজের কথা আমরা বলতে পারি, পরে আরও সৌম্য এসেছেন, আমাদের 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 এখন তাসকিন আছেন। তাসকিন আছেন, তারা 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 সবাই কিন্তু এই সময়ের মধ্যে এসছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরে কে? অনেক প্রজেক্ট আছে, এইচপি আসে, এ টিম আসে, আরও বয়স ভিত্তিক, জেলা ভিত্তিক নানা ধরনের দলের কথা আছে। কোচ হিসাবে সারা বাংলাদেশে নানা ধরনের কোচিং ইয়া করার কথা। আমরা কিন্তু আশা করেছিলাম যে ফারুক ভাই আপনি আসা পরে এর অনেক কিছু মানে কার্ভটা পজিটিভ হবে। আমার চোখে আমি যে কার্ভটা পজিটিভ দেখেছি আপনি আসার পরে, আপনি সারাক্ষণই মাঠে খেলা রেখেছেন, আমরা মাঠে খেলা দেখেছি, পারফরমেন্স ভালো হয়েছে, পাকিস্তানকে হারিয়ে এসছে, কিন্তু বাংলাদেশের মাটিতে আবার খুব খারাপভাবে হেরেছে, 2-3টা খেলা তো খুবই বাজেও খেলছে। কিন্তু আমি পাইপলাইনের কথা যদি আমি বলি, বাংলাদেশ জিতলে আমার কাছে, যেমন পাকিস্তানের সাথে আমার কাছে মনে হয় যে নাহিদ রানা, হ্যাঁ এরকম একটা চান্স হঠাৎ করে এরকম একটা জ্বলছে ওটা ছাড়া, মানে এটা সিস্টেমেটিক যে একটা শক্তিশালী দল মনে হওয়া বাংলাদেশকে 2014-15-তে যেরকম মনে হয়তো, এইটা এরকম মনে হইতেছে না আসলে, এবং পাইপলাইনটাও নাই। একটা জেনারেশন পরে একটা গ্যাপ হয় যখন আপনার ইউ হ্যাভ 2, 3, 4, 5 ম্যাচ উইনার্স, তারা যখন যায় তখন কিন্তু একটা ট্রানজিশন টাইম বলি আমরা যেই সময়টাতে। এটা আপনার মুরালি যখন খেলতো শ্রীলঙ্কাতে, জয় মায়ালা জয়বর্ধনে,